নমস্কার বন্ধুরা, অডিও স্টোরি বাডি চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগতম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আপনারা শুনছেন আমাদের ধারাবাহিক অডিও স্টোরি ফিরে পাওয়ার সুর। গত 5টি পর্বে গল্পের মোড় যেদিকে ঘুরেছে তাতে সুর আর সম্পর্কের সমীকরণ আরও গভীর হয়ে উঠেছে। হৃদয়ের সেই না বলা কথাগুলো কি এবার প্রকাশ পাবে, নাকি নতুন কোনো বাধা এসে দাঁড়াবে সামনে? সেই উত্তর খুঁজতেই শুরু করছি আজকের 6ষ্ঠ পর্ব। গল্পের মূল অংশে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ। আজকের পর্বটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন। গল্পের কোন চরিত্রটি আপনার সবচেয়ে প্রিয় হয়ে উঠছে তা আমাদের কমেন্ট করে জানান। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও এই সুন্দর গল্পের সঙ্গী হতে পারে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে নিয়মিত এই ধরনের অডিও স্টোরি পেতে অডিও স্টোরি বাডি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন। চলুন তবে ডুব দেয়া যাক ফিরে পাওয়ার সুরের 6ষ্ঠ পর্বের মায়াজালে। অনিরুদ্ধকে শুয়ে পড়তে দেখে গীতাঞ্জলিও শুয়ে পড়ল। কিছুক্ষণ পর গীতাঞ্জলি ঘুমিয়ে পড়তেই অনিরুদ্ধ গীতাঞ্জলির দিকে ফেরে। জ্যোৎস্না রাত, ঘরের জানলাগুলো খোলা, বাইরে ফুরফুর করে হাওয়া দিচ্ছে। জ্যোৎস্নার আলো গীতাঞ্জলির মুখে এসে পড়েছে। অনিরুদ্ধর গীতাঞ্জলিকে দেখে মনে হলো কোন এক স্বর্গের অপসরী গভীর নিদ্রায় মগ্ন। অনিরুদ্ধ গীতাঞ্জলির গায়ের উপর একটা হাত দিয়ে ঘুমিয়ে পড়ল। ভোরবেলায় অ্যালার্মের আওয়াজে গীতাঞ্জলির ঘুম ভাঙলো। চোখ খুলে দেখলো সে অনিরুদ্ধর বুকের মধ্যে মুখ গুঁজে আছে, আর অনিরুদ্ধ তাকে 2 হাতে জড়িয়ে শুয়ে আছে। আগের দিনের মতন গীতাঞ্জলি অনেক চেষ্টা করে উনি থেকে ছাড়াতে ব্যর্থ হয়। এবার গীতাঞ্জলি অনিরুদ্ধর মুখের দিকে অনেকক্ষণ তাকিয়ে মুচকি হেসে বলল, আজ 6টায় বেরোতে হবে, আমাকে ছাড়ুন। কি করে জানলে যে আমি জেগে আছি? আপনার মুখটা দেখলেই বোঝা যাচ্ছে যে আপনি জেগে আছেন। এখন আমাকে ছাড়ুন তো, রেডি হতে হবে তো। অনিরুদ্ধ ছেড়ে দিতে গীতাঞ্জলি সোজা ওয়াশরুমে ঢুকে যায়। 5:30টার সময় রেডি হয়ে ওরা নিচে নেমে এসে দেখে নিচে সবাই রেডি হয়ে বসে চা খাচ্ছে। জীবনবাবু ও শিলাদেবী এসে গেছেন। গীতাঞ্জলি মানিকে দেখে ছুটে গিয়ে জড়িয়ে ধরে। মানি, কখন এলে? এই জাস্ট কিছুক্ষণ আগে। সুকন্যা দেখে বলল, ইস, মানিকে দেখে মুখে হাসি ফেটে পড়ছে। গীতাঞ্জলিকে হাসি খুশি দেখে অনিরুদ্ধর মনে আনন্দের ছোঁয়া লাগলো। ঘড়ির কাঁটা ধীরে এগিয়ে চলল। অনিরুদ্ধরা সবাই মিলে হই হই করে দার্জিলিং এর উদ্দেশ্যে বের হয়। প্রায় 3.5 ঘন্টা পর তারা ফার্ম হাউসে পৌঁছয়। সারাটা দিন খাওয়া দাওয়া, হাসি ঠাট্টা, গানে নাচে সময় যে কিভাবে পেরিয়ে গেল কেউ বুঝতেও পারলো না। সবার মন খুশিতে ভরে গেছে। এক স্বর্গীয় আনন্দে সবার মন পরিপূর্ণ। অনিরুদ্ধ বুঝতে পেরেছে পরিবারের সঙ্গে সময় কাটানোর এক আলাদাই পরিতৃপ্তি রয়েছে। এই দিনটাই ছিল অনিরুদ্ধর সাথে কাটানো গীতাঞ্জলির বিবাহিত জীবনের সবচেয়ে খুশির দিন, সবচেয়ে আনন্দের দিন। এরপরে দিনগুলো গীতাঞ্জলির কেটেছে নৈরাশ্য, হতাশা এবং প্রতীক্ষায়। প্রতীক্ষা অনিরুদ্ধর একটু ভালোবাসার, একটু ছোঁয়ার, একটু উষ্ণতার। দার্জিলিং থেকে ফেরার পরে অনিরুদ্ধ অগ্নিশনের মারফত জানতে পারে যে সমস্ত শিবাজির পোষাগুন্ডাগুলোকে অনিরুদ্ধ জেলে পুরেছিল তাদের সবাইকে শিবাজি পরের দিনই বেল দিয়ে ছাড়িয়ে দেয়। অনিরুদ্ধর হাতে এখন আর কোনো শিবাজির বিরুদ্ধে প্রমাণ নেই। এত বড় হার অনিরুদ্ধ কোনোভাবেই সহ্য করতে পারে না। নিজের ক্যারিয়ারে এটাই ছিল তার প্রথম হার। রাগে ক্ষিপ্ত হয়ে ওঠে অনিরুদ্ধ। কোনোভাবে শিবাজিকে ধরার জন্য ও মরিয়া হয়ে ওঠে। আর শিবাজির কাছে পৌঁছানোর জন্য অনিরুদ্ধর কাছে সিঁড়ি হলো লিন্ডা। লিন্ডার সাথে অনিরুদ্ধর ঘনিষ্ঠতা তাই বেড়ে গেল। প্রায় প্রত্যেকটা দিনই অনিরুদ্ধ লিন্ডার সাথে দেখা করে শিবাজির সম্পর্কে নিত্য নতুন ইনফরমেশন জানার জন্য। অনিরুদ্ধ এই ব্যবসা শুরু করতে চায়, কিন্তু পথের বাধা শিবাজি। এমনটা লিন্ডাকে বোঝাতে সক্ষম হয় অনিরুদ্ধ। তাই এই নারী পাচারের বাজারে শিবাজির নাম খারাপ করতে পারলে লিন্ডা আর ও মিলে নতুন করে একটা গ্যাং গড়ে তুলতে পারবে। অনিরুদ্ধ লিন্ডাকে নিজের জালে জড়িয়ে ফেলে। লিন্ডা অনিরুদ্ধর প্রতি ক্রমশ নির্ভরশীল হয়ে পড়ে। লিন্ডা অনিরুদ্ধকে ভালোবাসতে শুরু করে এবং শিবাজি সম্পর্কিত নানান তথ্য অনিরুদ্ধকে দিতে থাকে। অনিরুদ্ধ সেই ইনফরমেশনের মাধ্যমে শিবাজির নানান ধরনের কার্যকলাপ ভেস্তে দিতে থাকে। কিন্তু অনিরুদ্ধর আর মনে থাকলো না যে ঘরে তার জন্য একজন অপেক্ষা করে বসে থাকে। প্রায় দিন গীতাঞ্জলি আর অনিরুদ্ধর দেখাই হতো না। যেদিন লিন্ডাকে হোটেলের রুমে রবির সাথে রেখে আসতো সেদিন গীতাঞ্জলির ঘুম থেকে ওঠার আগেই অনিরুদ্ধ চলে যেত। আর রাতে তো প্রায় দিনই গীতাঞ্জলির ঘুমানোর পর বাড়ি ফিরত সে। আর যেদিন লিন্ডাকে হোটেলে নিয়ে যেত না সেদিন ঘরে থাকলেও নিজের স্টাডি রুমের মধ্যে ল্যাপটপের মধ্যে মুখ গুঁজে বসে থাকতো। কখনো সখনো ওদের মধ্যে দেখা হলেও কথা খুবই কম হতো। প্রথম গীতাঞ্জলি অনিরুদ্ধর সাথে ডিনার করার জন্য অপেক্ষা করতো, কিন্তু সেই অপেক্ষার কোনো অবসান হতো না। অনিরুদ্ধ প্রায় দিন ঘরে এসে দেখতো গীতাঞ্জলি ডাইনিং টেবিলেই ঘুমিয়ে পড়েছে। বেশ কয়েকদিন এমন ভাবে কাটাবার পর অনিরুদ্ধ একদিন গীতাঞ্জলিকে বলল, আচ্ছা কেন তুমি এরকম রাত না খেয়ে থাকো বলো তো? আমার জন্য অপেক্ষা করে কোনো লাভ নেই গীতাঞ্জলি। আমার টাইমটা তুমি জানো, তোমাকে এগুলো আমি আগেই সব ক্লিয়ার করে দিয়েছি। সো প্লিজ এরকম করে নিজের শরীর অন্তত খারাপ করো না। মা আমাকে বললো তোমার রাতে খাওয়াই হয় না। প্লিজ গীতাঞ্জলি, প্লিজ আমাকে সবার কাছে দোষী করে দিও না। প্লিজ আমার জন্য অপেক্ষা করো না। অনিরুদ্ধর বলা কথাগুলো গীতাঞ্জলি অক্ষরে অক্ষরে পালন করে, কিন্তু খাওয়া দাওয়া কমিয়ে দেয়। সারাদিন আনমনে থাকে, কিন্তু তার সব বাড়ির লোকেদের নজরের আড়ালে। এমনিতে বাড়ির লোকেদের সাথে সারাদিন মিলেমিশে থাকতো, ইউনিভার্সিটিতেও যেত, নাচের ক্লাসেও যেত, কিন্তু যখন একা একা থাকে তখন উদাস হয়ে পড়তো। বাড়ির সকলে সবটাই লক্ষ্য করতো, কিন্তু অনিরুদ্ধকে কিছু বলতে গেলে সে শুনতো না। এইভাবে 2 মাসের মধ্যেই গীতাঞ্জলির মুখের লালিত্য হারিয়ে যায়।
হারিয়ে যায় ওর শিশু সুলভ আচরণ। গীতাঞ্জলির শুধু মনে হতে থাকে অনিরুদ্ধ শুধুই তাকে পরিবারের প্রয়োজনে, সমাজের প্রয়োজনে বিয়ে করেছে। এই কথা গীতাঞ্জলিকে কুড়িয়ে কুড়িয়ে খেতে থাকে। বন্ধুরা, গল্প কেমন লাগছে? ভালো লাগলে ঝটপট একটি লাইক দিন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন। আর অডিও স্টোরি বাড়িতে আপনি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এমন আরও গল্প শোনার জন্য। চলুন পরের টুকু শোনা যাক। এদিকে প্রতিদিন রবিকে লিন্ডার কাছে রেখে এসে অনিরুদ্ধ ঘরে এসে যতবার ঘুমন্ত গীতাঞ্জলিকে দেখতো, তার মধ্যে অনুশোচনা হতো ঠিক কথাই, কিন্তু শিবাজিকে ধরার অদম্য জেদ সেই অনুশোচনাকে নৎসা করে দিত। যে কোনো পন্থায় অনিরুদ্ধ এতগুলো মেয়ের জীবন নিয়ে খেলা করছে যে শিবাজি তাকে পরাজিত করতে চাইতো, তাকে শাস্তি দিতে চাইতো। অনিরুদ্ধর মনে হতো যে গীতাঞ্জলি তো তার কাছেই আছে, তাই আগে শিবাজিকে পরাজিত করাটাই ওর মূল লক্ষ্য। কিন্তু অনিরুদ্ধর এই ভুল ওর আর গীতাঞ্জলির বৈবাহিক জীবনকে তছনছ করে দেয়। এই কয়েকদিনে অনিরুদ্ধর সাথে গীতাঞ্জলির যে ব্যবধান তৈরি হলো তা সুদূর প্রসারী রূপ নিল। গীতাঞ্জলির প্রতি অনিরুদ্ধর অবহেলার ফলে যে ফাটল তৈরি হয় ওদের সম্পর্কে, তা আরো বেড়ে যায় যেদিন গীতাঞ্জলির এক বন্ধু তাকে ফোন করে। ফোনের রিং শুনে গীতাঞ্জলি রিসিভ করে বলল, হ্যালো, কে বলছেন বলুন তো? কে বলছি বলতো? গীতাঞ্জলি একটু চিন্তা করে বলল, তুই কি সৌগত বলছিস? জাগ বাবা, দিদিমণি দেখছি আমাকে পুরোপুরি ভুলিস নি। আমি তো ভাবলাম বিয়ের পর ভুলে যাবি। আমি তোকে ভুলে যাবো সৌগত? কত ছোটবেলা থেকে আমরা বন্ধু বলতো। একদম চুপ কর, বিয়ের আগেই তো ভুলে গেছিলি, তাই তো নেমন্তন্ন করলি না। গীতাঞ্জলি এবার ঝগড়ার মুডে বলে উঠলো, ও, তুই কি আমার বিয়ের সময় শহরে ছিলি? সেটা আগে বলতো। তুই তো গিয়েছিলি তোর কোন বন্ধুর বিয়েতে। বাপ রে, এই তোর মনে আছে গীতাঞ্জলি? মনে থাকবে না আবার? তোরা ঘরে কেউ ছিলি না, তোদের দারোয়ান বললো তোরা কোন আত্মীয়ের বিয়েতে গিয়েছিস। আচ্ছা আচ্ছা, সেসব ছাড়, তারপর বল কেমন আছিস? এই ভালো আছি রে, ভালো আছি, ভালো আছি। এই তোর হাবি কেমন আছে? ভালো রে, ভালো আছে। এই শোন না, তা তোর বর তো খুব ব্যস্ত মানুষ, বিদেশ ফেরত বিজনেস টাইকুন বলে কথা। এই তোকে সময় দেয়? হ্যাঁ রে, দেয়। এই শোনা শোনা শোনা, এই গীতাঞ্জলি বলছি, তোরা তোর বরের একসঙ্গে একটা বিয়ের ফটো দে না, মামা দেখতে চাইছিল। আচ্ছা, দাঁড়া, আমি হোয়াটসঅ্যাপ করে দিচ্ছি। এই কথা বলে গীতাঞ্জলি নিজের মোবাইলের গ্যালারি থেকে অনিরুদ্ধ আর ওর একসঙ্গে তোলা একটা ফটো সৌগত নম্বরে পাঠিয়ে দেয়। দেখ রে, পাঠিয়ে দিয়েছি। ফটোটা দেখে সৌগত সন্দিহান স্বরে বলে ওঠে, এই গীতাঞ্জলি, তোর হাবির নামটা কি জানো রে? অনিরুদ্ধ দেবরায়। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, শোনা আমি রাখলাম, পরে কথা বলবো, ঠিক আছে, বাই। এই বলে ফোনটা কেটে দিল। গীতাঞ্জলি বাই বলার আগে এই ফোনটা কেটে যেতে দেখে গীতাঞ্জলির ঠোঁট উল্টে বলল, বাবা, কেমন করে যেন ফোনটা রাখলো। পরের দিন সকালবেলায় সৌগত আবার ফোন করে। ফোনটা ধরা মাত্রই সৌগত গীতাঞ্জলিকে উত্তেজিত ভাবে বলল, বলছি আজ একটু দেখা করতে আসতে পারবি গীতাঞ্জলি? গীতাঞ্জলি অবাক স্বরে বলল, আমি? কিসের জন্য? সৌগত বলল, তুই আয় না, আসলেই জানতে পারবি। আমি একটা জিনিস জানতে পেরেছি যেটা যেটা তোর জীবনের সাথে জড়িত। কি ব্যাপার বলতো? তুই আয় না, বেশি সময় নেব না আমি তোর, গীতাঞ্জলি। আচ্ছা, তো কোথায় দেখা করতে হবে বল? আমাদের হোটেলে চলে না, হোটেল রয়্যাল। আচ্ছা, আসছি। এই কে ফোন করেছে রে গীতু? সুকন্যার কথা শুনে গীতাঞ্জলি বলে উঠলো, আরে সৌগত ফোন করেছে, আর দেখা করতে বলছে, কি সব দরকার আছে বলছে। সুকন্যা একটু ভেবে বলল, সৌগত মানে ওই যে যার বাবার অনেকগুলো নাম করা হোটেল আছে, তাই তো? হ্যাঁ রে, হ্যাঁ। সুকন্যা ভ্রু কুঁচকে বলল, ওর আবার তোর সাথে কি কথা আছে? জানি না রে, জানি না, কি বলবে কে জানে। এই বলে গীতাঞ্জলি উঠে বলল, যাই হোক, আমি দেখা করে আসি। সুকন্যা ঘাড় নেড়ে বলল, আচ্ছা যা, সাবধানে যাবি কিন্তু। হ্যাঁ, ওখান থেকে ইউনিভার্সিটি চলে যাবো, কেমন? আচ্ছা ঠিক আছে, তাহলে ইউনিভার্সিটিতে দেখা হবে, বাই। বন্ধুরা, গল্প কেমন লাগছে? ভালো লাগলে ঝটপট একটি লাইক দিন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন। আর অডিও স্টোরি বাড়িতে আপনি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এমন আরও গল্প শোনার জন্য। চলুন পরের টুকু শোনা যাক। গীতাঞ্জলি সুকন্যাকে বাই বলে বাইরে চলে গেল। সকাল 10টার সময় গীতাঞ্জলি হোটেল রয়্যালে পৌঁছয়। গীতাঞ্জলি সৌগতকে ফোন করে ডাকে। ফোন করার কয়েক মিনিটের মধ্যেই হোটেলের বাইরে এসে সৌগত গীতাঞ্জলিকে হোটেলের ভিতরে নিয়ে যায়। সৌগত বলে উঠল, কি খাবি বল? কিছু না রে, তুই শুধু তোর দরকারি কথাটা বলতো। দেখ গীতাঞ্জলি, আমি কিন্তু তোর সংসারে আগুন লাগাচ্ছি না, যেটা সত্যি আমি সেটাই বলবো। গীতাঞ্জলি কৌতূহলী স্বরে বলে ওঠে, কি সত্যিটা বল। আচ্ছা আচ্ছা গীতাঞ্জলি, একটা কথা বলতো, তোর বর রাতে ঘরে থাকে? মানে? মানে থাকে কি থাকে না এটা বল না। না মানে থাকেন না, কিন্তু তুই এসব কথা জিজ্ঞেস করছিস কেন সৌগত? কেন থাকে না সেটা তুই জানিস? হ্যাঁ, উনি তো বলেন যে কাজ থাকে।
কাজ থাকে নাকি অন্য নারীর সঙ্গে মত্ত থাকে তোর বর সেই সময়? এই কথাটা শুনতেই গীতাঞ্জলির পা থেকে মাটি সরে যায়। এবার রেগে গিয়ে গীতাঞ্জলি বলে ওঠে, কি এমন তুমি বকছিস তুই সৌগত? আমার কাছে প্রমাণ আছে গীতাঞ্জলি। কি প্রমাণ আছে তোর কাছে? গীতাঞ্জলির আরো অবাক হওয়ার বাকি আছে। সৌগত নেম রেজিস্টারের খাতাটা তুলে এনে গীতাঞ্জলিকে দেখিয়ে বলে, এই দেখ আমাদের হোটেলের 15 নম্বর রুমটা অনিরুদ্ধ দেবরায়ের নামে সারা বছর বুক থাকে। ও এই ব্যাপার। প্রথমত অনিরুদ্ধ দেবরায়ের নামে এই শহরে একজন মানুষ নেই। আর যদি এই অনিরুদ্ধ দেবরায় আমার হাজবেন্ড হয়েই থাকে তাহলে তো সেটা থাকতেই পারে। ওনার বাইরের দেশের নানান ক্লায়েন্ট আসেন, সেজন্য সারা বছর বুক আছে। না 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 গীতাঞ্জলি, তুই বুঝতে পারছিস না। তোর ছোটবেলা থেকে আমি দেখছি তুই এত সাদা সিধে কেন বলতো। এখানে তোর বর ওই ওই ধরনের মেয়েদের নিয়ে আসে, আর আমি নিজের চোখে দেখেছি। কাল যখন তুই তোদের ফটোটা পাঠালি না, তখন থেকে তোর বরকে বড্ড চেনা চেনা লাগছিল, তাই তো নামটা জিজ্ঞেস করলাম। তারপরে মনে পড়লো জানিস যে একদিন তোর বর একটা মেয়েকে কোলে করে নিয়ে আসতে গিয়ে আমার সাথে ধাক্কা লাগে। তখন খুব রাত, তোর বর আর ওর সাথে ওই যে মেয়েটা, ওরা দুজনেই ড্রাঙ্ক ছিল। এই কথাটা মনে পড়তেই আমি সঙ্গে সঙ্গে আমি হোটেলের রেজিস্টার চেক করি, সেখানে তোর বরের নামটা আমি পাই। দেখ সুগত, তুই ভুল দেখেছিস। এটা হতেই পারে না। আজ পর্যন্ত আমি ওনাকে ড্রাঙ্ক অবস্থায় দেখিনি। এটা কিছুতেই হতে পারে না। তাছাড়া তুই ওনাকে দেখিসনি তাই এসব বলছিস। উনি সুকন্যার দাদা, খুব ভদ্র সভ্য কেয়ারিং মানুষ। আমাকে সময় দিতে পারেন না ঠিক কথা, কিন্তু সেই কথা উনি বিয়ের আগে আমাকে বলেছে। আসলে ওনার উপর কাজে খুব প্রেশার থাকে, এত বড় বিজনেস একা হাতে সামলান। কিন্তু বিশ্বাস কর, মানুষটা খুব ভালো। শোন গীতাঞ্জলি, শোন না, আমি বলছি কি, দেখ তোর এইসব নিয়ে না ভাবাই ভালো। আমি ওনার সাথে খুব ভালো আছি। আমি এলাম, বুঝলি? সৌগত গীতাঞ্জলিকে না বোঝাতে পেরে নিরাশ স্বরে বলে ওঠে, গীতাঞ্জলি, আজ তুই আমাকে বিশ্বাস করলি না, কিন্তু একদিন করবি। তোকে আমি প্রমাণ করেই ছাড়বো। কিছু প্রমাণ তোকে করতে হবে না সৌগত, আমি আমারটা বুঝে নেব। এই বলে গীতাঞ্জলি বেশ রাগ নিয়েই হোটেল থেকে বেরিয়ে এসে গাড়িতে উঠে বসলো। গাড়িতে উঠে ড্রাইভারকে বলল, শোনো, আমি আর ইউনিভার্সিটি যাবো না, তুমি গাড়িটাকে বাড়ি থেকে ঘুরিয়ে নাও। বন্ধুরা, গল্প কেমন লাগছে? ভালো লাগলে ঝটপট একটি লাইক দিন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন। আর অডিও স্টোরি বাড়িতে আপনি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এমন আরো গল্প শোনার জন্য। চলুন পরের টুকু শোনা যাক। ড্রাইভার গীতাঞ্জলির কথা অনুযায়ী গাড়ি ঘুরিয়ে নিল। সৌগতর কথাগুলো কোনো মতে আমল না দিলেও সারাটা রাস্তা গীতাঞ্জলি সৌগতর কথাগুলোই ভাবতে থাকে। মনে মনে বলে, না 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 না, এটা হতে পারে না। ও যা দেখেছে ভুল দেখেছে। কাকে দেখেছে সৌগত কে জানে। ঘরে এসে গীতাঞ্জলির মনটা আনচান করতে থাকে। গীতাঞ্জলি মনে মনে বলে, উফ, এত আশ্বস্ত করছে, তার সত্ত্বেও মনটা এত আকুল কেন হচ্ছে? কেন 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 এত অস্থির লাগছে? মনে হচ্ছে যদি সৌগতর বলা সব কথাগুলো যদি সত্যি হয় তাহলে কি হবে? না, আমার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করতে পারেন না উনি। গীতাঞ্জলির বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। গীতাঞ্জলির ভেতরে তীব্র যন্ত্রণা অনুভূত হয়। গীতাঞ্জলি বলে ওঠে, না 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 না, এটা কিছুতেই হতে পারে না। এই কথা ভাবতেই গীতাঞ্জলি উঠে দাঁড়ায়। ও জানে নিজেকে কিভাবে এই পরিস্থিতিতে সামাল দেবে। গীতাঞ্জলি সোজা ঘর থেকে বেরিয়ে বাড়ির সবার কাছে গিয়ে গল্পগুজব করতে থাকে। কিন্তু যতই যাই করুক, কোনোভাবেই মন স্থির করতে পারছে না। বারবার মনের মধ্যে অশনি সংকেত ইঙ্গিত দিতে থাকে। কিছু সময় পর গীতাঞ্জলি মনে মনে বলে ওঠে, আচ্ছা, আমি তো নিজেই সৌগতের কথাকে পাত্তা দিলাম না, তাহলে নিজে কেন এত ভাবছি? আমি ভুল ভাবছি ওনাকে নিয়ে। আর আমি এইসব বাজে জিনিস নিয়ে চিন্তা করবো না। সৌগত এমন কিছু আমাকে দেখাতে পারেনি যাতে করে আমি ওনাকে সন্দেহ করব। এই সব ভাবতে ভাবতে সেই সময়কার মতো গীতাঞ্জলি নিজের মনকে সামলিয়ে নেয়। কিন্তু কে জানতো গীতাঞ্জলির মনে অনিরুদ্ধর প্রতি সন্দেহের যে বীজ বপন হয়েছে তা মহিরুহর আকার ধারণ করবে। রাত 2টো বাজতে চলল। গীতাঞ্জলির চোখে ঘুম নেই, মনে নানান ধরনের চিন্তা ভাবনা ভিড় করে আসছে। কখনো মন বলছে সৌগত কথাগুলোর মধ্যে কোনো সত্যতা নেই, কিন্তু পরক্ষণেই মনে হচ্ছে যদি সত্যি হয়। এই কথা ভেবেই গীতাঞ্জলির বুকটা হীন হয়ে যাচ্ছে। হঠাৎ করে দরজা খোলার আওয়াজ হলো। ঘরে অনিরুদ্ধ প্রবেশ করলো। গীতাঞ্জলি অনিরুদ্ধর উপস্থিতি টের পেয়ে চোখ বুজে ঘুমের ভান করে শুয়ে রইল। অনিরুদ্ধ ঘুমন্ত গীতাঞ্জলিকে দেখে, ওর কাছে এসে বসে। এরপর এক হাতে গীতাঞ্জলির হাতটা ধরে ও অন্য হাত দিয়ে ওর মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। গীতাঞ্জলির সারা শরীর শিহরণে জেগে ওঠে। এরপর অনিরুদ্ধ ওর দুগালে কিস করে চলে যায়। অনিরুদ্ধ চলে যেতে গীতাঞ্জলির চোখ থেকে আনন্দাশ্রু ঝরে পড়ে। গীতাঞ্জলি চোখ মেলে তাকায়। ছি, এই মানুষটাকে সারাটা দিন ধরে কত ভুল বুঝলাম। ওই সৌগতকে পেলে না আচ্ছা করে দিতাম। দেখে যা আমার বর আমাকে কতটা ভালোবাসে। দেখে যা, কোনো নারীর সঙ্গে সীমাবদ্ধ নেই। গীতাঞ্জলি নিজের গাল দুটোতে হাত দিয়ে পুলকিত হয়ে পড়ে। পরের দিন সকালবেলায় নিচে নামতে গিয়ে গীতাঞ্জলি দেখে মিনু জুস নিয়ে উপরে উঠছে। গীতাঞ্জলি লাজুক মুখে জিজ্ঞেস করলো, কি গো মিনুদি, তোমার দাদাবাবুর জুসটা নিয়ে যাচ্ছ? হ্যাঁ গো বৌদিমণি, দাদাবাবু চেয়েছে। আচ্ছা
আমাকে দাও, আমি নিয়ে যাচ্ছি। মিনু গীতাঞ্জলির হাতে জুসের ট্রেটা দিয়ে চলে যায়। গীতাঞ্জলি অনিরুদ্ধ স্টাডি রুমে গিয়ে দেখে অনিরুদ্ধ সেখানে নেই। ওয়াশরুম থেকে জল পড়ার আওয়াজ থেকে বুঝতে পারে যে অনিরুদ্ধ ওয়াশরুমে আছে। টেবিলে ট্রেটা নামাতে গিয়ে দেখে অনিরুদ্ধর মোবাইলটা ভাইব্রেট হচ্ছে। গীতাঞ্জলি টেবিলে ট্রেটাকে রেখে অনিরুদ্ধ সাজানো গাছগুলোর দিকে যায়। আবার অনিরুদ্ধর ফোনটা ভাইব্রেট হতে শুরু করে। গীতাঞ্জলি অনিরুদ্ধর ফোন থেকে কভারটা সরিয়ে দেখলো লিন্ডা নামে কেউ ওনাকে ফোন করছেন। গীতাঞ্জলি মনে মনে বলল, কি করবো এখন? ওনার ফোনটা ধরবো? ধরে বলে দিই যে উনি এখন নেই, কিন্তু উনি যদি আবার রাগ করেন। এই সব চিন্তা করতে করতে ফোনটা দ্বিতীয়বারও কেটে গেল। গীতাঞ্জলি মনে মনে ভাবলো, যাক, ভালোই হলো, নিজের থেকেই ফোনটা কেটে গেল। ফোনটা টেবিলে নামিয়ে রাখতে যাবে, এমন সময় আবার মোবাইলের ভাইব্রেশন শুরু হয়। আর কোনো কিছু চিন্তা না করে গীতাঞ্জলি ফোনটা রিসিভ করে। হ্যালো বলার আগেই অচেনা নারী কণ্ঠ বলে ওঠে, হ্যালো মানি ডার্লিং, গুড মর্নিং। গীতাঞ্জলি চমকে ওঠে। ফোনের ও প্রান্ত থেকে লিন্ডা বলে ওঠে, আই মিস ইউ সো মাচ জান। কাল দেখা করলে না কেন? আমি তোমার জন্য ওয়েট করছিলাম। তুমি তো জানো একদিন তোমাকে না দেখলে আমি থাকতে পারি না। কি হলো? কি হলো? কথা বলছো না কেন? ও বুঝেছি, তোমার এই গাইয়া বউটা সামনে আছে বুঝি। তা তুমি তোমার বউকে ভালোবাসো না ঠিক কথা, কিন্তু ভয় পাও খুব। ও কি কিছু সন্দেহ করছে নাকি অনি? আরে বাবা কিছু তো বলো। আসলে আসলে তোমার এই লোভী বউকে অনেকদিন কোনো গয়না কাটি গিফট করনি মনে হয়, তাই তাই মাথা চারা দিয়ে উঠছে। আবার কোনো একটা গয়না কাটি গিফট করে দাও না। যেমন আগে একটা আংটি দিয়েছিলে, দেখবে আবার আগের মতো সব ঠিক হয়ে যাবে। যাই হোক, আজ রাতে দেখা করছো তো? কি হলো? কিছু তো বলো। ঠিক আছে, বুঝেছি। এখন রাখছি তাহলে, পরে ফোন করবো তোমাকে। তুমি এখন তোমার বউকে সামলাও। বন্ধুরা, গল্প কেমন লাগছে? ভালো লাগলে ঝটপট একটি লাইক দিন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন। আর অডিও স্টোরি বাড়িতে আপনি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এমন আরো গল্প শোনার জন্য। চলুন পরেরটুকু শোনা যাক। ফোনটা কেটে যাওয়ার পর গীতাঞ্জলি ধীরে ধীরে ফোনটা নামিয়ে রাখে। চোখ দিয়ে অনুর্গল বাড়ি ধারা চড়ে পড়ছে। নিজের কানে শোনা কথাকে নিজেই বিশ্বাস করতে পারছে না। গীতাঞ্জলি কেমন যেন একটা স্থবির মতো হয়ে যায়। মাথাটা পুরো শূন্য হয়ে গেছে। ধীর পায়ে গীতাঞ্জলি নিজের ঘরের দিকে এগিয়ে আসে। দরজাটা সশব্দে বন্ধ করে দিয়ে সোজা ওয়াশরুমে গিয়ে শাওয়ারের তলায় গিয়ে পাথরের মতো দাঁড়ায়। কতক্ষণ যে গীতাঞ্জলি সেদিন জলে ভিজেছিল তার কোনো হিসেব নেই। কিছুক্ষণ পরে জোরে জোরে আকুল হয়ে কেঁদে ওঠে। এক লহমায় গীতাঞ্জলির জীবনে অন্ধকার নেমে আসে। অনিরুদ্ধকে নিয়ে সাজানো সব স্বপ্ন মুহূর্তে মিথ্যে হয়ে যায়। গীতাঞ্জলি বিড়বিড় করে বলে, এত বড় এত বড় বিশ্বাসঘাতকতা করলো আমার সঙ্গে। আমার আমার এত বড় সুযোগ নিল, আমার সাথে এত বড় প্রবঞ্চনা করলো। আমার আমার কোনো মূল্য নেই ওর কাছে। ছি ছি ছি, এত নীচ চরিত্রহীন নোংরা মানুষকে আমি ভালোবেসেছি। গীতাঞ্জলি দুঃখে কেঁদে ওঠে। ঈশ্বর, আমার মানুষ চিনতে এত বড় ভুল হলো। সমাজের কাছে, পরিবারের কাছে নিজের ব্যভিচারকে লুকিয়ে রাখার জন্য আমাকে বিয়ে করেছি এত এত নীচ মানুষে। ভিজে শরীরে গীতাঞ্জলি মাটিতে লুটিয়ে পড়ে। আকুল হয়ে কাঁদতে কাঁদতে গীতাঞ্জলি ঘুমিয়ে যায়। দুপুরবেলায় খাবার সময় মিনু অনেকবার ডেকে গেল, কিন্তু মানসিকভাবে বিপর্যস্ত গীতাঞ্জলি কোনো সাড়া দেয় না। দুপুর 3টের সময় মনামী দেবীর ডাকে গীতাঞ্জলি উঠে দাঁড়ায়। উঠতে গিয়ে বুঝতে পারে যে মাথাটা ঘুরছে, গায়ে জ্বর ভাব। দরজা খুলতেই মনামী দেবী ঢুকে বলল, কি ব্যাপার? কি হয়েছে তোমার? তোমাকে মিনু কতবার ডেকেছে জানো? কি অবস্থা করেছো নিজের? চোখ মুখ লাল হয়ে গেছে, ফোলা ফোলা ভাব, সারা গা ভেজা। এ কি, গা তো জলে পড়ে যাচ্ছে তোমার। কি হয়েছে বলো আমায়, বলো আমায়। বাবু কিছু বলেছে তোমায়? বন্ধুরা, গল্প কেমন লাগছে? ভালো লাগলে ঝটপট একটি লাইক দিন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন। আর অডিও স্টোরি বাড়িতে আপনি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এমন আরো গল্প শোনার জন্য। চলুন পরেরটুকু শোনা যাক। গীতাঞ্জলি মাথা নেড়ে বলল, না, কেউ আমায় কিছু বলেনি, কিছু হয়নি আমার। আমার খুব ঘুম পাচ্ছে মা, একটু শোবো। মনামী দেবী বললেন, সে তো শোবে, আগে খাবার আর ওষুধটা খাও। গীতাঞ্জলি মনামী দেবীর দিকে তাকিয়ে বলল, তুমি পাঠিয়ে দাও, আমি খেয়ে নেব। না, আমি খাওয়াবো তোমাকে। তোমার গতিবিধি আমার ঠিক ঠেকছে না গীতাঞ্জলি, সত্যি করে বলো, বাবু কিছু করেছে? কি হয়েছে তোমার, বলো আমায়। বললাম তো মা, কিছু হয়নি। খুব গরম লাগছিল তাই স্নান করছিলাম। বাইরে এসে খুব ঘুম পাচ্ছিল তাই ওই জামা কাপড়ে শুয়ে পড়েছিলাম। মনামী দেবী সন্দেহের সুরে বললেন, এটা কোনো কথা হলো নাকি গীতাঞ্জলি? আজকে আমাদের একটা জায়গায় যাওয়ার আছে, আর তুমি এমন করে শরীরটা খারাপ করলে নিজের। গীতাঞ্জলি ছলো ছলো চোখে বলল,
কোথায় যাওয়ার আছে? ও মা, মনে নেই তোমার? আজ তোমার বাবার বন্ধুর মেয়ের বিয়ে। ও হ্যাঁ, আমার মনে ছিল না। এই বলে গীতাঞ্জলি বলে উঠলো, আমি মনে হয় যেতে পারবো না মা। পাগল নাকি? তোমার এত শরীর খারাপ, তোমাকে আমরা নিয়ে যাবো নাকি? বরং আমরা কেউই যাবো না। তোমার বাবা গেলে যেতে পারে। তোমরা তোমরা কেন যাবে না? ওহো গীতাঞ্জলি, কি বলছো তুমি? তোমাকে একা ছেড়ে আমরা যেতে পারি? তার উপর এত শরীর খারাপ যে দাঁড়াতে পারছো না। তোমাকে একা ছেড়ে আমরা কোথাও যাবো না। না, আমার জন্য তোমরাও যাবে না এমনটা একদম করো না প্লিজ। তাছাড়া তোমরা তো কিছু সময়ের জন্য যাবে, আর আমার তেমন কিছু সিরিয়াস হয়নি। আমি ওষুধ খেয়ে নেবো, ঠিক হয়ে যাবো। সে দেখা যাবে, আগে ঠিক তো হও। এই বলে মনামী দেবী মিনুকে নির্দেশ দিয়ে বললেন, মিনু, যা ওর খাবারটা নিয়ে আয়। গীতাঞ্জলি মনামী দেবীকে বাধা দিয়ে বলল, না না, তুমি তুমি যাও মা, আমি খাবার আর ওষুধ খেয়ে নেবো। মনামী দেবী অবাধ্য সুরে বললেন, না, যদি চাও আমি বিয়ে বাড়িতে যাই তাহলে চুপচাপ আমার হাতে খেয়ে নাও। গীতাঞ্জলি আর কোনো উপায় না দেখে চুপচাপ খাবার আর ওষুধ খেয়ে নিল। খাওয়া শেষ হতে গীতাঞ্জলি বলে উঠলো, মা, আমি একটু শোবো। যতক্ষণ না উঠছি তোমরা কেউ ডেকো না প্লিজ। তোমরা যখন বিয়ে বাড়ি যাওয়ার তখন চলে যেও, আমার ওঠার জন্য অপেক্ষা করো না। ওষুধ খেয়ে শোবো তো, কখন উঠবো তার ঠিক নেই। মনামী দেবী বলে উঠলেন, তোমার কোনো অসুবিধা হলে খেলাম তো, আবার কিসের অসুবিধা হবে? আর আর যদি হয়ও, মিনতি মালতী দি এরা সবাই আছে তো। ঠিক আছে, দেখছি কি করি। যাই হোক, তুমি কাপড়টা ছেড়ে নাও। হ্যাঁ, ছাড়ছি। মনামী দেবী চলে যাওয়ার পর গীতাঞ্জলি দরজাটা বন্ধ করে যেখানে দাঁড়িয়েছিল সেখানেই বসে পড়ল। মাথায় অসম্ভব যন্ত্রণা করছে তার। এতক্ষণ নিজেকে সামলিয়ে রেখেছিল, কিন্তু আর পারল না নিজেকে সামলাতে। গীতাঞ্জলি আবার কান্নায় ভেঙে পড়ল। সময় এগোতে থাকে। বন্ধুরা, গল্প কেমন লাগছে? ভালো লাগলে ঝটপট একটি লাইক দিন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন। আর অডিও স্টোরি বাড়িতে আপনি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এমন আরো গল্প শোনার জন্য। চলুন পরেরটুকু শোনা যাক। গীতাঞ্জলির যখন ঘুম ভাঙলো, ঘড়িতে সময় দেখলো 11টা বেজে গেছে। বাপরে, কতক্ষণ শুয়েছিলাম। মনে মনে বলে উঠলো, বাড়ির সবাই এতক্ষণে মনে হয় চলে এসেছে। ধীরে ধীরে গীতাঞ্জলি উঠে দাঁড়ালো। এখনো শরীরটা প্রচন্ড দুর্বল। কোনো মতে উঠে চোখে মুখে জল দিয়ে বিছানায় এসে বসলো। বিছানার পাশে অনিরুদ্ধর ছবিটার দিকে ওর নজর যায়। গীতাঞ্জলি ফটোটা তুলে নিল। নিষ্পাপ মুখটার দিকে তাকিয়ে অস্ফুট স্বরে বলে উঠলো, কেন করলেন? কেন করলেন আমার সাথে এমনটা? আমি তো নিজের মতন নিজের জীবনে খুব সুখী ছিলাম। কেন আমাকে নিজের জীবনে এনে এত কষ্ট দিলেন? কেন? আমি লোভী? কিসের লোভ দেখলেন? এই বলে গীতাঞ্জলি একে একে নিজের গা থেকে সমস্ত গয়না খুলে ফেলে, এমনকি অনিরুদ্ধর দেওয়া আংটিটাকেও খুলে ফেলে। কিন্তু পরক্ষণই মনে হয়, আচ্ছা, এমন তো হতে পারে বিশেষ কিছু কারণে ওই মেয়েটার সাথে ওনার ঘনিষ্ঠতা। এই বিষয়ে আমার তো আগে ওনার সাথে কথা বলা উচিত। এমনটাও তো হতে পারে আমি সব ভুল ভাবছি। এমন সময় ফোনটা বেজে ওঠে। গীতাঞ্জলি নিজের চিন্তায় মগ্ন, ফোনের দিকে কোনো হুঁশ নেই। বারবার ফোনটা বেজে বেজে কেটে যাচ্ছে। অনেকবার ফোনটা বাজার ফলেই গীতাঞ্জলি বিরক্ত হয়ে ফোনটা বন্ধ করতে যাবে, দেখে এতবার সৌগত ফোন করেছে। গীতাঞ্জলি ফোনের দিকে তাকিয়ে বলল, সৌগত ফোন করলো কেন? এবার গীতাঞ্জলি ফোন ধরে হ্যালো বলার আগেই সৌগত বলে উঠল, তোর বর ওই মেয়েটাকে নিয়ে চলে এসেছে। এখন অনেক রাত, তোর একা আসা সম্ভব নয়। তাই কাল সকাল 8টার মধ্যে চলে আয়, যা সত্যি সব দেখতে পারবি। এই কথা শুনতে গীতাঞ্জলি নিমেষে ফোনটা নিচে নামিয়ে দেয়। মনের মধ্যে কোথাও একটা ক্ষীণ আশা ছিল যে হয়তো এই সব ভুল হতে পারে। হয়তো এমন কিছু হলো যাতে করে গীতাঞ্জলির মনের ধারণা ভুল প্রমাণিত হলো। কিন্তু তার আর কোনো অবকাশই রইল না। সেদিনের সারাটা রাত গীতাঞ্জলির বিনিদ্র কাটলো। পরের দিন সকালবেলায় গীতাঞ্জলি নিজের ঘরটাকে ভালো করে দেখলো। কত শখ করে পুরো ঘরটাকে সাজিয়েছিল, প্রত্যেকটা জিনিস নিজের হাতে গুছিয়ে রেখেছিল। আজ সেই ঘর থেকে সে বিদায় নিচ্ছে। গীতাঞ্জলি ঠিক করে নিয়েছে, যদি হোটেলের রুমে সে অনিরুদ্ধকে দেখতে পায় তাহলে আর কোনোদিনও সে এই ঘরে ফিরবে না। একটা সাধারণ শাড়ি পরে, গায়ে গয়নার চিহ্ন মাত্র নেই, চুলটা এলো খোপা, সিঁথি আঁকা। এইভাবে গীতাঞ্জলি দেবরায় ম্যানশন থেকে বের হয়। সামান্য কিছু টাকা নিল বাসের ভাড়া দেবার জন্য। প্রায় 7:30 নাগাদ গীতাঞ্জলি হোটেল রয়্যালে পৌঁছায়। সামনেই দাঁড়িয়ে ছিল সৌগত। গীতাঞ্জলির সামনে এসে বলল, তোকে এমন লাগছে কেন? গীতাঞ্জলির স্থির পাথর প্রতিমার মতন রূপ দেখে সৌগতর বুকটা কেঁপে উঠল। একদিনে ভেতরে গীতাঞ্জলির মধ্যে অনেক পরিবর্তন হয়ে গেছে। গীতাঞ্জলির ভেতরে সেই শিশু সুলভ চঞ্চলতার লেশ মাত্র নেই। নিষ্পাপ মায়া ভরা চোখ দুটো দিয়ে কাঠিন্য ঝরে পড়ছে। সৌগত গীতাঞ্জলিকে উদ্দেশ্য করে বলল, কি হয়েছে গীতাঞ্জলি? 15 নম্বর রুমটা আমায় দেখিয়ে দে। সৌগত আর কথা না বাড়িয়ে বলল, আয় আমার সাথে।
সৌগত পেছন পেছন গীতাঞ্জলি 15 নম্বর রুমে উপস্থিত হয়। সৌগত গীতাঞ্জলিকে বলে ওঠে, এই যে এই রুমটা। গীতাঞ্জলি রুমের দিকে এগিয়ে যায়। এইদিকে রুমের ভিতরে তখন লিন্ডা এবং অনিরুদ্ধ শিবাজিকে কিভাবে শায়েস্তা করা যায় এই নিয়ে নানান ধরনের পরিকল্পনায় ব্যস্ত। এবার লিন্ডার ইনফরমেশনে অনিরুদ্ধ শিবাজির অনেকগুলো ডিল হওয়ার আগেই বেচতে দিয়েছে। শিবাজির প্রচুর পাচারকৃত সামগ্রী অনিরুদ্ধ বাজেয়াপ্ত করিয়েছে। এখন শুধু শিবাজিকে হাতে নাতে পাকড়াও করার সুযোগ খুঁজছে, এবং সেই সুযোগ পেয়েও যায়। লিন্ডা অনিরুদ্ধর কোলে উঠে ওর নগ্ন বুকে একটা কিস করে বলে উঠলো, ডার্লিং, আর 3 দিন পর শিবাজির সাথে একটা বিদেশি ক্লায়েন্টের ডিল আছে। শিবাজি বলছিল এবার ওকে এই ডিলটাকে ফাইনাল করতেই হবে, না হলে ওর অবস্থা খারাপ হয়ে যাবে। আর এটাই আমাদের কাছে মোক্ষম সুযোগ। তুমি প্রতিবারের মতো এই খবরটা পুলিশকে দিয়ে দাও। কোনোভাবে পুলিশ যদি ওকে ধরে নেয় তাহলে আমাদের রাস্তা পরিষ্কার। তখন আমরা নতুন করে এই ব্যবসা শুরু করব। অনিরুদ্ধ মুচকি এসে লিন্ডাকে নিজের উপর থেকে নামিয়ে নিয়ে লিন্ডার গালটা ধরে ওকে বলে, ইয়েস ডার্লিং। হঠাৎ করে রুমে বেল বেজে উঠলো। লিন্ডা বলে উঠলো, উফ, এখন আবার কে এলো? দেখো রুম সার্ভিস থেকে চা নিয়ে এসেছে নাকি। তুমি যাও, আমি ইনার পরে আছি। অনিরুদ্ধ বিছানা ছেড়ে উঠে গায়ের শার্টটাকে গলিয়ে ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে আসে। কাঁপা কাঁপা হাতে বেল বাজানোর পর গীতাঞ্জলি একপাশে দাঁড়ায়। বুকটা তার ঢিকঢিক করছে। মন তখনও বলছে হয়তো এটা উনি হবেন না। দরজা খুলতে দেরি হওয়ায় গীতাঞ্জলির ভিতরে ভিতরে আরো অস্থিরতা বেড়ে যায়। আগ্রহ আর বাঁধ মানছে না। খুব করে একটা শব্দে রুমের দরজা খুলে যায়। গীতাঞ্জলির আগ্রহী দুটো চোখ উপরের দিকে তাকায়। দরজা খুলে অনিরুদ্ধ বলে ওঠে, ইয়েস। অনিরুদ্ধ গলার আওয়াজে গীতাঞ্জলির ভেতরটা শুকিয়ে যায়। এদিকে অনিরুদ্ধ গীতাঞ্জলিকে দেখে চমকে ওঠে। নিরাভরণ বিধ্বস্ত গীতাঞ্জলিকে এমন ভাবে দেখে অনিরুদ্ধ অপ্রস্তুত হয়ে পড়ে। গীতাঞ্জলির লাল ক্রূর দৃষ্টির দিকে তাকিয়ে অনিরুদ্ধ লজ্জিত হয়ে পড়ে। মুখে বলে, তুমি এখানে? ভেতর থেকে লিন্ডা বলে ওঠে, কি হলো ডার্লিং, কে এসেছে? অনিরুদ্ধ লিন্ডার দিকে তাকিয়ে বলে ওঠে, কেউ না। একদম ঠিক কথা বলেছেন অনিরুদ্ধ দেব রায়। আমি কেউ না আপনার জীবনে। গীতাঞ্জলি অনিরুদ্ধর বুকে লিপস্টিকের দাগ দেখে খেপে গিয়ে কলারটাকে 2 হাতে চেপে কর্কশ ভাবে বলে ওঠে, এই তাহলে আপনার রাত রাত জেগে কাজ করার কারণ। গীতাঞ্জলি, ছি, আপনাকে দেখলে আমার ঘেন্না হয়, ঘেন্না হয় অনিরুদ্ধ দেব রায়, ঘৃণা হয়, ঘৃণা। আপনি 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 এতটা নীচ, এত নোংরা প্রকৃতির মানুষ। আপনি তো মানুষই নন, আপনি মানুষ নন। আজ আমার নিজের উপর ঘৃণা হয় যে আপনার মতো একজন দুশ্চরিত্র লোকের সাথে আমার নামটা কিছুদিনের জন্য জুড়েছিল। আমার ভাগ্য খুব ভালো, হ্যাঁ বলছি খুব ভালো, যে আপনার এই নোংরা কুৎসিত জঘন্য রূপটা আমি খুব তাড়াতাড়ি জানতে পেরে গেছি। তোমার বাড়ির লোকরা জানে যে তাদের পেছনে তাদের ছেলে কি নোংরা খেলায় মেতেছে? জানে? এনিওয়েজ, আমি চলে যাচ্ছি, হ্যাঁ। আর কোনোদিন আপনার কাছে ফিরবো না। আর হ্যাঁ, আপনার এই নোংরা মুখটা যেন আর কোনোদিন আমাকে দেখতে না হয়। আপনার এই মুখটা আমার জীবনে ভাঙা আয়নার মতন, যাকে দেখলে জীবনে অভিশাপ নামে, অভিশাপ। এই বলে গীতাঞ্জলি ঝড়ের মতো ছুটে চলে যায়। অনিরুদ্ধ যে চোখে শুধু লজ্জা আর মায়া দেখেছে, আজ সেই চোখে সে আগুন দেখে নির্বাক হয়ে যায়। বন্ধুরা, গল্প কেমন লাগছে? ভালো লাগলে ঝটপট একটি লাইক দিন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন। আর অডিও স্টোরি বাড়িতে আপনি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এমন আরো গল্প শোনার জন্য। চলুন পরের টুকু শোনা যাক। কি করবে বুঝে উঠতে পারে না অনিরুদ্ধ। পরিস্থিতি তার হাতের বাইরে চলে যাচ্ছে দেখেও সে কিচ্ছু করতে পারে না। এমন সময় লিন্ডা এসে অনিরুদ্ধকে বলে, ডার্লিং, কে এসেছিল? অনিরুদ্ধ একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, বললাম তো কেউ না। বলি অনিরুদ্ধ থপ করে বসে পড়ে। গীতাঞ্জলি কোথায় গেল? ঘরে যাবে নিশ্চয়ই। এখনই আমাকে বেরোতে হবে, ওকে সবটা খুলে বলতে হবে। আমাকে সবটা খুলে বলতেই হবে। যেমন ভাবা তেমনি অনিরুদ্ধ উঠে দাঁড়িয়ে শার্টের বোতামগুলো লাগিয়ে বেরোতে যাবে। এমন সময় লিন্ডা বলে ওঠে, তোমার বউ এসেছিল তাই না? তাহলে অতবার করে বললাম তোমার এই গাইয়া মেয়েটার মুখে গয়না কাটে গুঁজে দাও। কি? অনিরুদ্ধ পেছন ফিরে শশব্যস্ত হয়ে বলল, কাল তুমি কখন ফোন করেছিলে? কেন, কাল সকালে তুমি ফোন রিসিভ করেছিলে তো। অনিরুদ্ধর আর কিচ্ছু বুঝতে বাকি থাকে না। বুঝলো জাল অনেক দূর এগিয়ে গেছে। যে জাল সে অন্যকে ফাঁসানোর জন্য তৈরি করেছিল, তাতে ওর আর গীতাঞ্জলির সম্পর্কই ফেঁসে গেছে। অনিরুদ্ধ দ্রুত গতিতে বাড়ির দিকে গাড়ি ছোটায়। ওদিকে গীতাঞ্জলি হোটেল থেকে উদ্ভ্রান্ত হয়ে ছুটে বেরিয়ে যায়।
সামনের একটা ট্যাক্সিতে চেপে সে ঠিক করে নেয় দেবরায় বাড়িতে সে আর কোনো দিনও পা দেবে না। বাপিমানির কাছে সে ফিরে যাবে, কিন্তু অদৃষ্ট যে আজ বড়ই নির্দয় গীতাঞ্জলির প্রতি। অনিরুদ্ধর দেওয়া আঘাতে গীতাঞ্জলির যে মন ছিন্ন ভিন্ন হয়ে গেছে, তার আরো রক্তাক্ত হওয়ার বাকি ছিল। আরো কিছু অপ্রিয় সত্যি গীতাঞ্জলির জানা বাকি ছিল, যা তার অতীতের সঙ্গে সম্পর্কিত। এই নাও শিলা, তোমার কফি। হ্যাঁ দাও। এই বলে শিলা কফির কাপটা হাতে নিয়ে জীবনবাবুর দিকে তাকিয়ে বলল, থ্যাঙ্কস জীবন। সকালবেলা কফিটা তোমার হাতে না খেলে আমার দিনটা ঠিক মতো শুরুই হয় না। মাই প্লেজার শিলা। এই বলে জীবনবাবু বলে উঠলেন, আচ্ছা শোনো না, অনেকদিন মামনিদের বাড়িতে যাওয়া হয়নি, ফোনও করে না। ঠিকই বলেছো। আজকাল আজকাল মেয়েটা ফোন করলেও ধরে না। কি যে হয়েছে ওর কে জানে। আচ্ছা জীবন, ও ভালো আছে তো? ঠিক করে ওকে বিয়ে দিয়েছি তোমরা? না হলে অঞ্জলির কাছে আমরা কি মুখ দেখাবো? না 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 শিলা, ওরা ওরা খুব ভালো লোক। ঠিক ছেলের হাতেই আমি মামনি বাগদান করেছি। দেখো, উপর থেকে অঞ্জলি খুব খুশি হবে। তবে শিলা, একটা কথা তোমাকে বলতে বাধ্য হচ্ছি যে মামনির মা না হয়েও তুমি ওর প্রতি ছোটবেলা থেকে যে যে কর্তব্যগুলো পালন করেছো তা তা সত্যি অনস্বীকার্য। তুমি যতটা চিন্তা করো মামনির জন্য, অঞ্জলি থাকলে হয়তো ততটাই চিন্তা করতো। আমার বলতে দ্বিধা নেই, তোমাকে বিয়ে করার সিদ্ধান্তটা আমার একদম সঠিক ছিল। মামুনির প্রতি এই ভালোবাসাটা আমি তোমার কাছ থেকেই শিখেছি। তুমি তো মামুনির প্রকৃত বাবা নও, কিন্তু কারোর কি বোঝার জো আছে? আমি সত্যিটা না জানলে বিশ্বাসই করতাম না। খোদ মামুনিও কি একটা দিনের জন্য বুঝতে পেরেছে যে তুমি ওর বাবা নও? হ্যাঁ, ঠিকই বলেছো। মামনি অঞ্জলি আর তার প্রেমিকের সন্তান। তবে অঞ্জলি আমার কাছে কোনো কিছুই লুকোয়নি। আমাকে সব সত্যিটা বিয়ের আগেই বলেছিল। কিন্তু আমি অঞ্জলিকে সেই সময় ভালোবাসতাম, তাই অঞ্জলির সাথে সাথে মামনিকেও নিজের করে নিলাম। আর সেই দিন থেকে আমি এই কথাই জানি, মামনি আমার সন্তান। এখন তো মামনিকে আমার নিজের। জীবনবাবুর কথাটা শেষ করার আগে দরজার একটু খুট করে আওয়াজে দুজনে ফিরে তাকিয়ে দেখলো দরজাটা হাট করে খোলা। কে 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 কে? কারোর কোনো সাড়া না পেয়ে জীবনবাবু আর শিলা দেবী অবাক হয়ে একে অপরের সাথে চোখাচোখি করেন। কিছুক্ষণ পর ওদের ঘরের কাজের মেয়ে জবা এক গ্লাস শরবত হাতে নিয়ে শিলা দেবীর ঘরে এসে জিজ্ঞেস করলেন, দিদি, গীতাঞ্জলি দিদিমণি কোথায় গেলেন? নিজের ঘরে আছে? শিলা দেবী অবাক হয়ে বললেন, মামুনি মামুনি কোথা থেকে এলো? ও মা, তোমরা জানো না, কিছুক্ষণ আগে দিদিমণি এ বাড়িতে এলো তো। দিদিমণিকে দেখে আমার ঠিক ঠেকলো না, জানো তো। কিছু একটা হয়েছে মনে হয়। জামাই এসেছে? না না, দিদিমণি একাই এসেছে। এমন রূপে আমি দিদিমণিকে কখনো দেখিনি গো। চুল ছাড়া, শাড়ির মতো লুটিয়ে পড়েছে, কোনো সাজগোজ নেই। আমাদের ডেকে কাউকে কিছু না কয়ে গট গট করে উপরে উঠে তোমাদের ঘরের দিকে তো এলো নাকি? কি কি বলছিস? কি জবা? ও এই মাত্র এসেছিল? তাহলে তাহলে কি ও সব জেনে গেল নাকি? ও হ্যাঁ, এতদিন যে কথাটা আমি ওর কাছ থেকে সন্তর্পণে লুকিয়ে রেখেছিলাম সেটা কেউ জেনে গেল নাকি? জেনে গেল নাকি গো? শিলা দেবীও মাথায় হাত দিয়ে বসে বললেন। জীবনবাবু সঙ্গে সঙ্গে গীতাঞ্জলিকে ফোন করেন, কিন্তু বারবার করেও কেউ ফোন ধরলো না। কি সর্বনাশ! ও শিলা কি সর্বনাশ করে ফেললাম। মেয়েটা আমার ফোন ধরছে না। অভিমানী মেয়ে আমার সত্যিটা জানার পর যদি আমার সঙ্গে কোনো সম্পর্ক না রাখে, আমার কি হবে? আমার কি হবে? জীবনবাবুকে জানতেন বিধ্বস্ত গীতাঞ্জলি একটু সান্ত্বনা ছোঁয়া পাওয়ার জন্য যে বাপিমানির কাছে ছুটে এসেছিল, তাদের কাছ থেকে আর একটি চরম আঘাত পাওয়া বাকি ছিল। নিজের জন্ম বৃত্তান্ত শুনে আর একটা ক্ষণের জন্য অপেক্ষা করেনি, ঘর থেকে ছুটে বেরিয়ে গেছিল। রাগে, দুঃখে, অভিমানে, অপমানে গীতাঞ্জলির বেঁচে থাকার আর কোনো ইচ্ছাই আর রইল না। জীবনের প্রতিটা সুর আজ তার হারিয়ে গেছে। রাস্তার গাড়িগুলোর কোনো তোয়াক্কা না করে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে গীতাঞ্জলি হাঁটতে থাকে। হঠাৎ করে গীতাঞ্জলি মাথাটা ঘুরে যায় এবং সামনে আসা একটি গাড়ির সাথে ধাক্কা লেগে পড়ে যায় এবং সাথে সাথেই অজ্ঞান পেয়ে যায়। কোনো মতে গাড়ি থেকে নেমে ছুটে লিভিং রুমে ঢুকে অনিরুদ্ধর সামনে মিনুকে দেখতে পেয়ে জিজ্ঞেস করে, এই মিনু, গীতাঞ্জলি এসেছে? বৌদিমণি, সে তো অনেকক্ষণ বেরিয়েছে গো দাদা বাবু। আসেনি মনে হয়, আমি তো তখন থেকে এখানে কাজ করছি। মনামি দেবী বলে উঠলেন, কাল সারাটা দিন মেয়েটার শরীর খারাপ ছিল। সকালবেলায় কাউকে না বলে কোথায় যে গেল মেয়েটা। বাবু, আয় বাবু, তুই কিছু বলেছিস ওকে? ওকে আমার এমন লাগছে কেন? না মানে মা, আমি সবটা তোমাকে পরে বলবো। আমার এখন গীতাঞ্জলিকে খোঁজাটা ভীষণ জরুরি। আমার এখন গীতাঞ্জলিকে খোঁজাটা খুব জরুরি। এটা বলেই অনিরুদ্ধ মোবাইলে অগ্নি সেনের নাম্বার ডায়াল করতে করতে বেরিয়ে যায়। এতক্ষণ আপনারা শুনছিলেন আমাদের ধারাবাহিক অডিও স্টোরি ফিরে পাওয়ার সুরের ৬ষ্ঠ পর্ব। গল্পের সুর কি তবে এক নতুন পরিণতির দিকে এগোচ্ছে? পরিস্থিতির এই গোলকধাঁধায় হারিয়ে যাওয়া সেই মানুষটি কি শেষ পর্যন্ত কাছে আসবে? সব প্রশ্নের উত্তর মিলবে আগামী পর্বে। বিদায় নেওয়ার আগে আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ। আজকের পর্বটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না।
আপনাদের কি মনে হয় এরপর কি হতে চলেছে? আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানান। আপনাদের এক একটি কমেন্ট আমাদের নতুন পর্ব তৈরির অনুপ্রেরণা যোগায়। গল্পটি ভালো লাগলে আপনার প্রিয়জনদের সাথে এটি শেয়ার করুন। আর আমাদের এই অডিও স্টোরি জার্নির সঙ্গী হতে এবং পরবর্তী সব পর্বের আপডেট পেতে অডিও স্টোরি বাড়ি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আজকের মতো এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি দেখা হবে সপ্তম পর্বে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন আপনাদের প্রিয় অডিও স্টোরি বাড়ি চ্যানেল। ধন্যবাদ।